আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মহিলা কলেজ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ফৌজিয়া মমতাজ, প্রশাসক, ব্যবস্থাপনা বিভাগ, মহিলা কলেজ চট্টগ্রাম। আজ আমার পড়ানোর টপিক হবে বিমা সম্পর্কে মৌলিক ধারণা। এটি গত দুইটা ক্লাসও পড়িয়েছি তোমাদেরকে। আজকে শেষ অংশটুকু পড়ানো হবে এবং মূলত কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে। আমরা প্রথম ক্লাসে যা পড়েছি বিমা একটু জাস্ট রিভিউ নিয়ে নিচ্ছি। মানুষকে সকল ঝুঁকির হাত থেকে আর্থিক নিষ্কৃতি বা আর্থিক নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে যে ব্যবস্থা গৃহীত তাকে বিমা বলা হয়। মানে ঝুঁকি বন্টনের ব্যবস্থা গ্রহণ করে বিমা, যা প্রিমিয়ামের বিনিময়ে সম্পন্ন করা হয়। জীবন এবং সম্পত্তি ঝুঁকি গ্রহণ করা হয়। তারপর আমরা পড়েছি বিমার গুরুত্ব বা প্রয়োজনীয়তা, যেটা আমার ব্যক্তি জীবনে, ব্যবসা সম্প্রসারণ, অর্থনৈতিক এবং সামাজিকভাবে এর গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই জন্যই কিন্তু বিমাটা করা হয়। আর্থিক ক্ষতিপূরণ এবং আর্থিক নিশ্চয়তা বিধান করে দেখেই কিন্তু প্রতিটি জায়গায় বিমার প্রয়োজনীয়তাটা এত বেশি। তারপর দেখো ঝুঁকি পড়িয়েছিলাম, সেটাও আর্থিকভাবে পূরণযোগ্য ক্ষতি সংগঠনের সম্ভাবনা হলেই ঝুঁকি। ঝুঁকি সাধারণত অনিশ্চয়তা বা সংখ্যাকে নিয়েই আবর্তিত হয়। প্রকারভেদ পড়িয়েছিলাম পরিমাণ যোগ্যতা বিচারে, ফলাফল বিচারে, কারণ ফলাফল বিচারে, বিমা যোগ্যতা বিচারে। ঠিক আছে। তারপর একটা বিমা ব্যবসায় কি কি ধরনের মূল বিষয়গুলো থাকতে পারে, মূলনীতিগুলো থাকতে পারে, যেমন বিমাযোগ্য স্বার্থের নীতি, সদবিশেষ আর্থিক সম্পর্কের নীতি, আর্থিক ক্ষতিপূরণ নীতি, প্রত্যক্ষ কারণ নীতি, স্থিরবিশুক্তিকরণ নীতি। এই নীতিগুলো কিন্তু তোমাদের পড়ানো হয়েছে। আর পড়ানো হয়েছে বিমা চুক্তি এবং বিমা চুক্তির বৈশিষ্ট্য। আজ দেখো বৈশিষ্ট্য এবং বিমার মূলনীতিতে আমরা সাধারণত যে টপিকগুলো আলোচনা করেছি আজকে, সেই ধরনের একটা টপিক হলো যে বিমাযোগ্য স্বার্থ। তাহলে দেখো বিমাযোগ্য স্বার্থ বলতে আমরা কি বুঝি? বিমাযোগ্য স্বার্থ হলো বিমার বিষয়বস্তুতে বিমা গ্রহীতার এমন একটি আর্থিক স্বার্থ যার অস্তিত্ব বা নিরাপত্তায় সে আর্থিকভাবে লাভবান হয় এবং যা না থাকলে বা বিনষ্ট হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিমাযোগ্য স্বার্থ ছাড়া বিমা করা যায় না। স্বার্থ বিনষ্ট বা ক্ষতিগ্রস্ত হলে বিমা গ্রহীতা ক্ষতিগ্রস্ত হবে। বিমাকৃত বিষয়বস্তুতে বিমা গ্রহীতার আর্থিক স্বার্থ থাকবে। আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই সে বিমার আশ্রয় নেয়। বিমাকারী বিমা গ্রহীতাকে এই আর্থিক স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দেয়। তাহলে আমি বলতেই পারি বিমাযোগ্য স্বার্থ বলতে আর্থিক স্বার্থকে বোঝায়। যেখানে আমার নিজের কোথাও আর্থিক স্বার্থ থাকবে না, সেই জায়গায় আমি বিমা করতে পারবো না। আরেকজনের বাড়ি আমি বিমা করতে পারবো না, তার বাড়ি তাকে বিমা করতে হবে। কিন্তু এক্ষেত্রে দেখো সাধারণত নিম্নত ক্ষেত্রে একের জীবনে অন্যের বিমাযোগ্য স্বার্থ রয়েছে বলে ধরা হয়। যেমন নিজের জীবনে নিজের থাকবে স্বার্থ, স্বামীর জীবনে স্ত্রীর বিমাযোগ্য স্বার্থ রয়েছে, স্ত্রী জীবনে স্বামীর আছে, দেনাদারের জীবনে পাওনাদারের রয়েছে, মূল দেনাদারের জীবনে জামিনদারের রয়েছে। সুতরাং বিমাযোগ্য স্বার্থ বলতে বিমাকৃত সম্পদ বা জীবনের উপর বিমা গ্রহীতার এমন আর্থিক স্বার্থকে বোঝায় যা বজায় থাকা বা ক্ষতি হওয়াতে তার আর্থিক লাভালাভের প্রশ্ন জড়িত থাকে। আর্থিক লাভ ক্ষতির প্রশ্ন জড়িত থাকে। অবশ্য বিমাযোগ্য স্বার্থ প্রমাণের ক্ষেত্রে জীবন বীমা ও অন্যান্য বীমাতে কিছুটা পার্থক্য লক্ষণীয়। জীবন বীমার ক্ষেত্রে বীমা চুক্তি করার সময় বীমা গ্রহীতার এরূপ স্বার্থ থাকা প্রয়োজন, কিন্তু অন্যান্য বীমার বেলায় ক্ষতির সময় বীমা গ্রহীতার এরূপ স্বার্থ বহাল থাকা আবশ্যক। ঠিক আছে। মোট কথা, যেই বিষয়টার প্রতি আমার আর্থিক স্বার্থ থাকবে সেটার প্রতি আমি বীমাটা করতে পারবো, নচেত নয়।
তারপর আসছি আমরা বীমা চুক্তি, ক্ষতিপূরণ চুক্তি। আমরা বারবারই বলেছি বীমা ক্ষতিপূরণ চুক্তি, কোনো সম্পত্তির ক্ষতি হলেই সেই ক্ষতিটা বীমাকারী করে থাকে। তো এখানে দেখো, আর্থিক ক্ষতির সম্ভাবনাকেই ঝুঁকি বলে। মানুষের জীবন ও সম্পত্তির এই আর্থিক ঝুঁকির মোকাবেলার প্রক্রিয়াই হলো বর্তমানের বীমা ব্যবস্থা। বিমাকৃত বিষয়বস্তু, বিশেষত সম্পদের ক্ষতি হলে বীমাকারী বীমা গ্রহীতাকে প্রকৃত ক্ষতিপূরণ করে। এই জন্য বীমা চুক্তিকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়ে থাকে। নৌপথে বা অগ্নিবিমা সংঘটন হলে কিন্তু যে ক্ষতি হয়, পরবর্তীতে এই ক্ষতি সংক্রান্ত সকল ধরনের ক্ষতিপূরণই বীমা কোম্পানি করে থাকে। তবে জীবন বীমার ক্ষেত্রে ক্ষতিটা যেহেতু আর্থিকভাবে নির্মূল করা সম্ভব হয় না বিধায় এটাকে আমরা ক্ষতিপূরণ চুক্তি বলতে পারি না। জীবন বীমার ক্ষেত্রে আমরা এটাকে নিশ্চয়তা চুক্তি বলে থাকি। ঠিক আছে, ক্ষতিপূরণ করা হয় কেন? আর্থিক দুর্দশা লাঘবের উদ্দেশ্যেই করা হয়। সুতরাং যতটুকু ক্ষতি শুধু ততটুকুই ক্ষতিপূরণ করা হবে। ক্ষতির আংশিক বা সম্পূর্ণ যাই হোক না কেন, বীমা কোম্পানি ক্ষতিপূরণ করবে। বস্তুত ক্ষেত্রে মূলত ক্ষতিপূরণ এরূপ নীতিটি প্রযোজ্য। অর্পিত ঝুঁকির বিচারে বীমা গ্রহীতা যতটুকু ক্ষতির সম্মুখীন হন ততটাই ক্ষতিপূরণ করা হয়ে থাকে। দেখো, তারপর একটা গুরুত্বপূর্ণ টপিক হলো বীমা চুক্তি পরম বিশ্বাসের চুক্তি। আসলে বিশ্বাসের উপর নির্ভর করে কিন্তু একজন আরেকজনের উপর বিশ্বাসের উপর নির্ভর করে কিন্তু বীমাকারী এবং বীমা গ্রহীতা চুক্তিতে আবদ্ধ হয়। এবং এই সৎবিশ্বাস, এই পরম বিশ্বাস যদি না থাকে তাহলে চুক্তিটা যে কোনো সময় বাতিল হতে পারে। ঠিক আছে, তাহলে আমি বলতেই পারি আইন অনুযায়ী বীমা চুক্তি পরম বিশ্বাস চুক্তি হিসেবে গণ্য। এরূপ চুক্তির ক্ষেত্রে চুক্তিভুক্ত উভয় পক্ষের মধ্যে সৎবিশ্বাসের সম্পর্ক প্রতিষ্ঠিত হয় এবং পক্ষসমূহ একে অন্যের প্রতি বিশ্বস্ত আচরণ করতে বাধ্য থাকে। অর্থাৎ পক্ষসমূহ চুক্তি সংশ্লিষ্ট আবশ্যকীয় সকল তথ্য অপর নিকট স্বেচ্ছায় প্রকাশ করবে, এটাই ধরে নেওয়া হয়। বীমা চুক্তি হলো একটি পরম বিশ্বাসের চুক্তি, যেখানে প্রত্যেকের যাবতীয় তথ্য সঠিক ভাবেই প্রকাশ করবে, কোনো কিছুই লুকোবে না। এক্ষেত্রে এমএন মিশ্রা বলেছেন, বীমা চুক্তি হলো এমন একটি পরম বিশ্বাসের চুক্তি যেখানে উভয় পক্ষের মধ্যে পরিপূর্ণ সৎবিশ্বাসের সম্পর্ক বিরাজ করে, আর যে কারণে চুক্তিভুক্ত প্রত্যেকে অন্যের কাছে চুক্তির বিষয়ে আবশ্যকীয় সকল তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে প্রকাশে বাধ্য থাকে। সুতরাং এক্ষেত্রে চুক্তি সংশ্লিষ্ট আবশ্যকীয় তথ্য প্রদানে উভয় পক্ষই বাধ্য থাকবে। কোনো তথ্য কোনো পক্ষ গোপন করলে বা তথ্য না দিলে অপর পক্ষ চুক্তি বাতিল করতে পারবে। আবশ্যকীয় তথ্য বলতে ঝুঁকি হ্রাস বৃদ্ধিকারী কোনো তথ্যকে বুঝিয়ে থাকে। সুতরাং বীমা চুক্তির ফলে বীমা গ্রহীতা ও বীমাকারীর মধ্যে এমন সৎবিশ্বাসের সম্পর্ক প্রতিষ্ঠিত হয় যে এক পক্ষ অপর পক্ষকে বীমা চুক্তির বিষয়ে সঠিক ও সম্পূর্ণ তথ্য জানাতে আইনতই বাধ্য থাকে, অন্যথায় বীমা চুক্তি বাতিল বলে গণ্য হয়। এই জন্যই বীমা চুক্তিকে পরম বিশ্বাস চুক্তিও বলা হয়ে থাকে। তারপর দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো স্থলাভিষিক্তকরণ নীতি। সম্পত্তি বীমার ক্ষেত্রে সামগ্রিক ক্ষতিতে বীমা কোম্পানি বীমা গ্রহীতাকে সম্পূর্ণ ক্ষতিপূরণ করে, কিন্তু সেক্ষেত্রে উক্ত সম্পত্তির ভগ্নাবশেষ বা এতৎ সংক্রান্ত দাবি বহাল থাকতে পারে। এই ভগ্নাবশেষ বা এতৎ সংক্রান্ত দাবির মালিকানা বীমা গ্রহীতার স্থলে বীমাকারীর নিকট ন্যস্ত হওয়ায় নীতি বা বিধানকেই স্থলাভিষিক্তকরণ বা উত্তমন্যের নীতি বলে। তাহলে স্থলাভিষিক্তকরণ নীতি হলো বীমাকারী কর্তৃক বীমা গ্রহীতাকে বীমা দাবি সম্পূর্ণ পরিশোধের পর
উক্ত সম্পত্তি সম্পর্কে তৃতীয় বা অন্য কোনো সূত্র থেকে যদি কোনো পাওনা আদায়ের সম্ভাবনা থাকে তবে বীমা গ্রহীতার স্থলে বীমাকারী উক্ত পাওনা আদায়ের অধিকারী হয়। একে স্থিরশক্তিকরণ নীতি বলে। তাহলে স্থিরশক্তিকরণ নীতিটা হলো মালিকানার স্থল বিশিষ্টতা, এই নীতির মুখ্য বিষয়। বীমা গ্রহীতার নিকট থেকে মালিকানা বীমাকারীর নিকট ন্যস্ত হচ্ছে, যেটা আমার বীমা গ্রহীতার আগে ছিল ক্ষতি হওয়ার পর ক্ষতিপূরণ সম্পূর্ণ বীমাকারী পরিশোধ করার পর যা বাকি থাকবে সেটা মালিকানা বীমাকারী পাবে। সামগ্রিক ক্ষতির ক্ষেত্রে শুধু এই নিয়ম প্রযোজ্য হয়, সম্পত্তি বীমার বেলায় শুধুমাত্র এই নীতি প্রযোজ্য হয়ে থাকে। সুতরাং সম্পত্তি বীমার ক্ষেত্রে সম্পূর্ণ সম্পত্তি সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হলে সম্পূর্ণ বীমা দাবি পূরণের পর উক্ত সম্পত্তির যদি কিছু অবশিষ্ট থাকে বা উক্ত সম্পত্তির বিষয়ে তৃতীয় পক্ষের নিকট যদি কোনো পাওনা বা অধিকার থেকে থাকে তবে তা বীমা কোম্পানি পাওয়ার অধিকারী হয়। অধিকার স্থানান্তরের এই নীতিকেই স্থিরশক্তিকরণ নীতি বলা হয়ে থাকে। এইরূপ নীতি ক্ষতিপূরণ নীতির অনুসারী, কারণ সম্পূর্ণ ক্ষতিপূরণের ক্ষেত্রে এর প্রয়োগ ঘটে থাকে। যে মূল বিষয়গুলো পড়িয়েছে এগুলো তোমাদের সাধারণত অনুধাবক প্রশ্নেতে আসতে পারে, ম্যাক্সিমামই আসে এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে, এখন দেখি আমরা বীমার শ্রেণী বিভাগ। দেখো, ব্যক্তিগত বীমা, সম্পত্তি বীমা, দায় বীমা এবং বিশ্বস্ততা বীমা। প্রথমে ব্যক্তিগত বীমা দেখি। মানুষের ব্যক্তি জীবনকে ঘিরে যে সকল ঝুঁকি বিদ্যমান তা দূর করার জন্যই ব্যক্তিগত বীমার উদ্ভব হয়েছে। তাহলে এর আওতায় তিনটি বীমা রয়েছে: জীবন বীমা, ব্যক্তিগত দুর্ঘটনা বীমা এবং অন্যান্য ব্যক্তিগত বীমা। তো জীবন বীমা দেখি আমরা। মানুষের জীবনের উপর সম্পাদিত বীমা চুক্তিকে জীবন বীমা বলে। এক্ষেত্রে নিজের জীবনের উপর বীমা করা যায়। বীমাযোগ্য স্বার্থ থাকলে অন্যের জীবনের উপরও বীমা করা যেতে পারে। অন্যান্য বীমা ক্ষতিপূরণের চুক্তি হলেও জীবন বীমা হলো নিশ্চয়তা চুক্তি, কারণ সম্পত্তির ক্ষতির পরিমাণ নির্ণয় সম্ভব, কিন্তু একজন মানুষ মারা গেলে বা পঙ্গু হলে ক্ষতি নির্ণয় সম্ভব নয়। তাই বীমা কোম্পানি কোন ধরনের বিপদে কি পরিমাণ অর্থ দেবে তার নিশ্চয়তা দেয়। তারপর হচ্ছে আমার ব্যক্তিগত দুর্ঘটনা বীমা। কোনো দুর্ঘটনা বা কোনো নির্দিষ্ট রোগ ব্যাধিতে প্রস্তাবিত বীমা গ্রহীতার উপার্জন ক্ষমতা সম্পূর্ণ বা আংশিক নষ্ট হয়ে গেলে বা মারা গেলে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করা হবে, এই মর্মে বীমা চুক্তি করা হলে তাকে ব্যক্তিগত দুর্ঘটনা বীমা বলে। এক্ষেত্রে চুক্তি অনুযায়ী বীমা প্রিমিয়াম একবারে বা কিস্তিতে পরিশোধ করা হতে পারে। মানসিক অক্ষমতার জন্য এরূপ বীমা গ্রহণ করা যেতে পারে। আর অন্য বীমার ক্ষেত্রে আমরা অসুস্থতার বীমা করতে পারি, স্বাস্থ্য বীমা করতে, স্বাস্থ্যের কোনো ক্ষতি হতে সেই জন্য বীমা করতে পারি। এগুলো হলো আমার অন্যান্য ব্যক্তিগত বীমার মধ্যে পড়ে। তারপর দেখো, সম্পত্তি বীমার ক্ষেত্রে আমার নৌ বীমা, অগ্নি বীমা, অন্যান্য সম্পত্তি বীমা। নৌ বীমার দেখি আমি। নৌপথে পণ্য সামগ্রী পরিবহনকালে বাহিত পণ্য, জাহাজ বা নৌযান, পণ্য মাশুল বা ভাড়া ইত্যাদি যে কোনো সম্ভাব্য ক্ষতির বিষয়ে যে বীমা করা হয় তাকেই নৌ বীমা বলা হয়। ঠিক আছে, অগ্নি বীমা কাকে বলছি? যে বীমা চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের ফলে কোনো নির্দিষ্ট সম্পত্তির ক্ষতি হলে বীমাকারী বীমা গ্রহীতাকে নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ক্ষতিপূরণ করার প্রতিশ্রুতি দেয়, তাকেই অগ্নি বীমা বলে। এক্ষেত্রে আংশিক বা সম্পূর্ণ সকল ধরনের ক্ষতির জন্যই ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়ে থাকে। এখন জীবন বীমা, নৌ বীমা এবং অগ্নি বীমা, তিনটা অধ্যায় তোমাদেরকে বিস্তারিতভাবে প্রতিটা আলাদা আলাদা ভাবে পড়ানো হবে, কারণ ইন্স্যুরেন্সের বা বীমার বিষয়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ তিনটা অধ্যায় হলো জীবন বীমা, নৌ বীমা এবং অগ্নি বীমা। আর অন্যান্য সম্পত্তি বীমার ক্ষেত্রে যে কোনো ধরনের বীমা হতে পারে, সেটা যানবাহন বা মোটর বীমা হতে পারে। যানবাহনের ক্ষতিগ্রস্ত হলো সেটার ক্ষতিপূরণ পাচ্ছি। শস্য বীমা হতে পারে, বিমান বীমা হতে পারে, বিমান বীমা হতে পারে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন সেটার জন্য বীমা করা যেতে পারে। কিছু চুরি হয়ে গেছে সেই জন্য আমি চোদ্দ বীমা করতে পারি। তারপর দেখি আমরা দায় বীমা।
এখানে এক পক্ষের ঝুঁকিজনিত দায় বীমা চুক্তির মাধ্যমে বীমা কোম্পানি অপর ন্যস্ত করা হলে তাকে দায় বীমা বলে। অর্থাৎ এরূপ চুক্তি মোতাবেক নির্ধারিত ঝুঁকিজনিত যে কোনো ধরনের ক্ষতিপূরণ করার জন্য বীমা গ্রহীতার ন্যায় বীমাকারী প্রতিষ্ঠানও সমভাবে দায়বদ্ধ হয়ে থাকে। শিল্পে নিয়োজিত শ্রমিকের কার্যক্ষেত্রে যে কোনো ধরনের অঙ্গহানির জন্য ক্ষতিপূরণ করতে আইনত শিল্প মালিক বাধ্য। এক্ষেত্রে শিল্পপতি এরূপ ক্ষতিপূরণের জন্য যদি বীমা চুক্তি করে তবে তা দায় বীমা হিসেবে গণ্য হয়। তারপর শেষে আসছে আমার বিশ্বস্ততা বীমা। কারো প্রবঞ্চনা বা অসাধুতার কারণে কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে। এরূপ ক্ষতির হাত থেকে নিষ্কৃতি বা লাভের জন্য যে বীমা করা হয় তাকে বিশ্বস্ততা বা সততা বীমা বলা হয়। অনেক সময় কর্মীদের প্রতারণা বা অসততার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। আবার দেনাদার দেনা পরিশোধ না করার কারণেও বা ক্রেতা সরবরাহকৃত পণ্যের মূল্য পরিশোধ না করার কারণেও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। এক্ষেত্রে বীমা কোম্পানি প্রিমিয়ামের বিনিময়ে এরূপ ক্ষতির ঝুঁকি বহনের দায়িত্ব গ্রহণ করে এবং বীমা গ্রহীতা ক্ষতিগ্রস্ত হলে তা পূরণের ব্যবস্থা গ্রহণ করে থাকে। এই হলো মোটামুটি আমার বিশ্বস্ততা বীমা। তারপর আসছে বাংলাদেশের বীমা ব্যবসার প্রধান সমস্যার আগে বাংলাদেশের বীমা ব্যবসার বর্তমান অবস্থা কি একটু তুলে ধরি। বাংলাদেশ শিল্প বাণিজ্যের পশ্চাৎপদ একটি দেশ। এই কারণে দেশের বীমা ব্যবসা এখানে অনেক পিছিয়ে। বর্তমানে দেশে সংখ্যায় অনেক বেসরকারি বীমা প্রতিষ্ঠান গড়ে উঠলেও সার্বিকভাবে এদেশের বীমা প্রতিষ্ঠানের উপর আস্থা অতটা শক্তিশালী নয়। স্বাধীনতা লাভের পর এই ভূখণ্ডের সব বীমা ব্যবসা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে জীবন বীমা কর্পোরেশন এবং সাধারণ বীমা কর্পোরেশন এই দুটি প্রতিষ্ঠানের অধীনে নিয়ে আসা হয়। 2015 সালের শেষ পর্যন্ত এদেশে বীমা কোম্পানির সংখ্যা এসে দাঁড়ায় সাধারণ বীমা খাতে 46 এবং জীবন বীমা খাতে 31, অর্থাৎ মোট 77টি। এ সময় শাখায় মধ্যে সংখ্যা ছিল যথাক্রমে 1211 সাধারণ বীমার ক্ষেত্রে এবং জীবন বীমার ক্ষেত্রে শাখা ছিল 5438টি। এটা হলো বর্তমানে বাংলাদেশের বীমা ব্যবস্থার মোটামুটি একটা চিত্র। এখন দেখি আমরা বাংলাদেশের বীমা ব্যবসায়ের প্রধান সমস্যাগুলো কি। দুর্বল অর্থনীতি। আমাদের অর্থনীতি সত্যিই দুর্বল এবং বীমা ব্যবসায়ের প্রধান নির্ভর হচ্ছে যে অর্থনীতি। আর দেখি বীমা ব্যবসার উন্নয়ন অর্থনীতির বিভিন্ন খাতের উন্নয়নের উপর বিশেষভাবে নির্ভরশীল। কিন্তু বাংলাদেশের অর্থনীতি সকল খাতে বিভিন্ন প্রতিকূল অবস্থায় সম্মুখীন। দেশের রপ্তানি আয় সীমিত এবং এর 79% পোশাক ও নিটওয়ার খাত থেকে আসে। কৃষি, খনিজ, শিল্প, পরিবহন সহ সকল খাতেই দুর্বলতা পরিলক্ষিত হয়। তাই অর্থনীতিহীন অবস্থা বীমা ব্যবসায়ের উন্নয়নে সহায়ক নয়। তারপর হচ্ছে আমার সঞ্চয়ের সীমিত হার। এদেশে মানুষের মাথাপিছু আয় খুবই কম। দেশের অনেক মানুষই দারিদ্র্যসীমার নিচে বাস করে, যার জন্য সঞ্চয় এই সীমিত হারের জন্য সবাই বীমা করতে পারে না বা বীমা প্রবণতা সবার কাছে থাকে না, কারণ সে ঠিকমতো সঞ্চয়ই করতে পারছে না, তার সঞ্চয় করার মধ্যে কিছুই থাকে না, যার জন্য বীমা ব্যবসায় উন্নয়নে বাধা সৃষ্টি হয়। তারপর দেখি আমরা শিল্প খাতের দুর্বলতা। দেশটি সাধারণত আমাদের বাংলাদেশটি হলো কৃষি নির্ভর একটি দেশ। এখানেও শিল্প খাতটা বলতে গেলে খুবই দুর্বল। অথচ দেশের দুর্ঘটনা বীমা বা অগ্নি বীমা এই ধরনের কোনো বীমা করার জন্য শিল্প খাতের উপর প্রত্যক্ষভাবেই নির্ভরশীল থাকে বীমা ব্যবসাটাই। আর শিল্প খাতের এই দুর্বলতা বীমা ব্যবসারও একটা বড় প্রতিবন্ধক। তারপর আমার ব্যবস্থাপনার অদক্ষতা। আমাদের দেশের সকল পর্যায়ে প্রশাসনিক অদক্ষতা পরিলক্ষিত হয়। বীমা ব্যবসার ক্ষেত্রে এরূপ অদক্ষতা আরো বেশি হয়, কারণ আমাদের দেশে বীমা ব্যবসার উন্নয়ন বিভিন্ন সময় বাধাগ্রস্ত হয়েছে। 1985 সালের পর বেশ কিছু বীমা ব্যবসা বেসরকারিভাবে চালু হলেও দক্ষ ব্যবস্থাপক এখনো কাম্য সংখ্যায় গড়ে ওঠেনি। এর ফলে এখানকার বীমা ব্যবসা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারছে না। তারপর বীমা ব্যবসার আরেকটা মূল বিষয় হলো যে জনগণের আস্থার অভাবটা এখানে পরিলক্ষিত হয়, যার জন্য সেখানেও বীমা ব্যবসাটা ঠিকমতো গড়ে উঠতে পারেনি। মানে বীমা
করার ক্ষেত্রে জনগণের আস্থাটা খুবই কম, এবং এই আস্থাটা এখনো পর্যন্ত ওইভাবে বিমাকারী প্রতিষ্ঠানগুলো জনগণের উপর সৃষ্টি করতে পারেনি। তো প্রচার ও শিক্ষার অভাব। বাংলাদেশে যে কয়েক ধরনের বীমা ব্যবসা আছে, কিন্তু সেটার প্রচারটা খুবই কম, এবং বীমা করলে কি হবে না হবে সেটার ক্ষেত্রেও তৃণমূল পর্যায়ে অনেক শিক্ষার অভাব রয়েছে। মানে বীমার কল্যাণমূলক দিক সম্পর্কে মানুষের সচেতন করার জন্য যে ধরনের শিক্ষার প্রসার ঘটানো দরকার তা কার্যত আমাদের দেশে নেই, এবং শিক্ষার ক্ষেত্রেও এটাকে ততটা গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়নি, যার জন্য এটাও বীমা ব্যবসার একটা অন্তরা হিসেবে কাজ করছে। তারপর দেখো প্রশিক্ষণের অভাব। আমাদের দেশে বীমা ব্যবসায় নিয়োজিত কর্মী ও ব্যবস্থাপকদের প্রশিক্ষণ সুবিধা অত্যন্ত সীমিত। তারা তো হলো বীমা ব্যবসায়কে ওইভাবে প্রশিক্ষণ বা দক্ষ কর্মী দ্বারা সংগঠিত করা যাচ্ছে না, সেজন্য কিন্তু বীমা ব্যবসাটা তার নিজস্ব গতিতে চলতে পারছে না, মানে ধীর গতিতে চলছে, এবং বীমা ব্যবসায় অন্তরায়ক হিসেবে কাজ করছে। সুতরাং এগুলো হলো মোটামুটি বাংলাদেশের বীমা ব্যবসায় প্রধান সমস্যা। ঠিক আছে, তাহলে আমার বীমা সম্পর্কে মৌলিক ধারণা সম্পর্কে ধারণার পুরো অধ্যায়টি আজকে সমাপ্ত হলো, এবং এটা তোমাদের মাসিক পরীক্ষা আসবে, মানে সিলেবাসে আছে যেহেতু তোমরা প্রত্যেকটা বিষয়ে খুব ভালোভাবে গুরুত্ব সহকারে পড়বে, যেন যেখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক যেন উত্তর দিতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনেই চলবে। আল্লাহ হাফেজ।